সেই ব্রিজ পার হচ্ছি, তো এই ব্রিজ পার করেই আমরা এসেছিলাম গুয়াহাটি, দেন তারপর গিয়েছিলাম মেঘালয়, দেন আবার এই ব্রিজ পার করেই চলে যাচ্ছি আসামের দিকে, তারপর ওয়েস্ট বেঙ্গল হয়ে। তো বাড়ি যাচ্ছি না, আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি, বলবো তোমাদের। তো আমরা করতে চলেছি আমাদের লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, যেটা হচ্ছে ভুটানের। ঠিক আছে, হঠাৎ করেই প্ল্যান ওরা, হঠাৎ করে আমি চলে যাচ্ছি ভুটানের দিকেই। রাস্তায় আবার একবার বৃষ্টি চলে এসছে, তাই দাঁড়িয়ে পড়েছি। বৃষ্টি তো পিছু ছাড়ছে না এখনও। আমরা পৌঁছে গেছি ভুটান বর্ডারে, আর এই গেটটা থেকে আমরা এন্ট্রি করব। এখানে একবার চেকিং হবে, দেন আমরা এন্ট্রি করতে চলেছি। চলো এন্ট্রি করতে চলেছি ভুটানে, আর এই হচ্ছে ভুটান গেট। দেখো এন্ট্রি করে গেলাম ফার্স্ট আমাদের ইন্টারন্যাশনাল বাইক ট্রিপ, এটা যে আমাদের নিজেদের দেশ থেকে অন্য দেশে এন্টার করছি। চলো এগোই। আমাদের হোটেলের ঠিক সামনেই এই মনেস্ট্রিটা, দেখো কি সুন্দর। জাস্ট মেঘালয় ট্রিপের আজকের 11 নম্বর দিন হয়ে গেল। ঠিক আছে, তো এখন বেরিয়ে পড়ছি আসাম থেকে, মানে কামাখ্যা মন্দিরের ওখানে যেখানে ছিলাম ওখান থেকে বেরিয়ে পড়ছি। বেরিয়ে আপাতত ডেস্টিনেশন তো শিলিগুড়ি, দেন শিলিগুড়ি থেকে কালকে বাড়ি রিটার্ন করব। তো পেছনে গাড়ি অলরেডি লোড হয়ে গেছে, ঠিক আছে, বেরোনোর জন্য রেডি। মেঘ হালকা হালকা মেঘ করে আছে, বৃষ্টি পড়ছে কিছু কিছু, বাট মেবি মেঘ কেটে যাবে, কারণ পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। কালকের তেমন তো কোনো ভিডিও করা হয়নি। ঠিক আছে, এখানে মন্দিরে তোমার আসার মানে মন্দিরে পুজো দেওয়ার জন্য সকালবেলা তোমাকে প্রায় রাত্রিবেলা 2:30-3টে থেকে লাইন দিতে হবে, যেটা দিয়েছিলাম, বাট ওটার কোনো ভিডিও করিনি আমি তেমন। ছোটো ছোটো ক্লিপ নিয়ে আছে মন্দিরে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর বাকি হচ্ছে যে রাস্তায় দেখি ওয়েদার কেমন থাকে। ঠিক আছে, ওই যে আসার সময় তো ওইদিকে আসামে ঢোকার সময় গরমই ছিল, এখানে এসে হালকা বৃষ্টি হচ্ছে, মেবি পাহাড়ের ওপরে বলে। তো চলো বেরোই, রাইড করা যাক। এখান থেকে প্রায় 12 ঘন্টা 13 ঘন্টার জার্নি আছে এখান থেকে শিলিগুড়ি। দেন শিলিগুড়িতে রেস্ট করে দেন কালকে আবার বাড়ি রিটার্ন। তো মিডলে যদি কোনো প্ল্যান চেঞ্জেস থাকে সেটাও দেখতে পাবে। তো চলো বেরিয়ে পড়লাম, আর নীলাচল পাহাড় থেকে নিচে নেমে গেছি। নেমে এখন যাচ্ছি হচ্ছে সোজা গুয়াহাটি ছেড়ে আসামের দিকটায়। তো ওই ব্রিজটার দিকেই যাচ্ছি, যে ব্রিজটা পার হয়ে আমরা এসেছিলাম গুয়াহাটির দিকে। আর এখানে রাস্তাঘাট তো সকাল সকাল ফাঁকাই আছে, কারণ কালকে যখন এসেছিলাম তো রাস্তাঘাটে মোটামুটি জ্যাম ছিল, আজকে যেটা নেই। এখানে ব্রিজের নিচের পিলারগুলো দেখো কী সুন্দর ডিজাইন করে এরা বেশ মানে এঁকেছে। তো সকাল সকাল রাস্তা ফাঁকা আছে, একটু টেনে বেরিয়ে যাবো এই দিকটা থেকে, প্রবলেম হবে না। চলো ব্রিজের কাছাকাছি তো চলেই এসেছি, আর এখান থেকে একটা বড় মতন রাউন্ড দেখাচ্ছে, মেবি এই ব্রিজের ওপর থেকে নাকি, বুঝতে পারছি না, এখানটা একটু কনফিউজিং। দাঁড়িয়ে একবার দেখে নিই আমি এখানটা, কারণ এই পুরোটা রাউন্ড ঘুরে আমাদের ব্রিজের দিকে বেরোতে হবে, মানে আমরা যাবো হচ্ছে আমাদের ডান দিকে। তো এখানে নিচে থেকে ডান দিকে যাওয়ার কোনো টার্নিং নেই, আমাদের এই উপর থেকে ব্রিজটা ঘুরেই যেতে হবে। সোজাই তো মনে হচ্ছে, যাই দেখি সোজা গিয়ে দেখি, নয়তো আবার ইউটার্ন মেরে আসতে হবে সামনের দিক থেকে, বাট আমার মনে হচ্ছে না আসতে হবে। সামনে দেখি, হ্যাঁ সামনে একটা বোর্ড আছে, বোর্ডটা এদিকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ না সামনেই যেতে হবে। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ওই দিকে, আর আমরা যাব হচ্ছে বাঁ দিক থেকে। তো এই বাঁ দিকের টার্নিংটা, হ্যাঁ এই যে ওইদিকে আসাম। তো চলো একদম পুরো গোল রাউন্ডের মতন জিনিসটা। দেখো তোমরা ম্যাপেও দেখতে পাচ্ছ কিনা জানি না, ম্যাপে দেখা যাচ্ছে। আর এখান থেকে দেখো, এই দেখো পুরো রাউন্ড হয়ে ওদিক থেকে ঘুরে একদম ওই ব্রিজের উপর উঠছে, বেশ ভালো। কিন্তু নতুন এত বড় এরকম লুপ, এটা আমাদের এতে দেখেছিলাম যখন আমরা কি বলবো হাওড়ার দিক থেকে বা খড়গপুরের দিক থেকে, ওই দিক থেকে আছে হাওড়া ঢোকার টাইমে, ওইখানে একটা এরকম লুপ আছে ব্রিজের মাঝখানে। নিচে ওটা কি কোনো পুকুর, না হলে হয়তো জল জমে গেছে বা কি যায় না। ব্রিজের উপর থেকে লোকজন হেঁটে যাচ্ছে, বাবা কি জানি। তো পুরো লুপটা ঘুরে নিলাম আমরা, ঘুরে চলে এসছি। এবার সোজা হচ্ছে ব্রিজ ওপরে, আকাশ দেখো মানে পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টির জন্য এখানটা একটু কাদা হয়ে আছে, মেবি মাটির গাড়িগুলো যাচ্ছে তো ওই জন্য কাদাটা জমে গেছে। চলো ব্রিজের দিকে যাই। এসেছি সরাইঘাট ব্রিজ, এই যে ব্রিজ পার হচ্ছে এখন, নিচে ব্রহ্মপুত্র নদী, আমরা আসার সময় এই ব্রিজ পার হয়ে আসলাম। ঠিক আছে, আর ওপরে আকাশ এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। সামনে এটা একটা গাড়ি যাচ্ছে, এটা কোথাকার নাম্বার প্লেট, লাল নাম্বার প্লেট তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিসি, মানে নতুন গাড়ি কিনলে তখন দেয়, বাট এটা মেবি এটা ভুটানের দিককার নাম্বার প্লেট হতে পারে, কারণ ভুটানে আমি এরকম লাল নাম্বার প্লেটওয়ালা গাড়ি দেখেছি। যাই হোক চলো ব্রিজটা পার হই, কোথাও গিয়ে একটু দাঁড়াবো। সকাল সকাল বেরিয়েছি, কিছু খেয়ে বেরোয়নি, খুব খিদে পেয়ে গেছে, একটু ঘুমঘুমও লাগছে। ঠিক আছে, একটু চা লাগবে, নাহলে গাড়ি চালানো যাবে না। তো চলো ব্রিজ পার হই আগে, দেন দাঁড়াই। পার হয়ে চলে এসেছি এই পারে, আর গুয়াহাটি শেষ, এবার আসামে ঢুকে গেছি।
মানে গুয়াহাটিও আসামেই অবভিয়াসলি, আসামের অন্য স্টেট এই জায়গায় একটু চলে এসেছি। তো এখানে অল্প বিস্তর বৃষ্টি হয়ে গেছে সকালেই, রাস্তাঘাট ভিজে দেখতে পাচ্ছ। আর সামনে একটা টোল প্লাজা পড়বে, তো ওই টোল প্লাজা পেরিয়ে একটু দাঁড়াবো। এখান থেকে ঢোকার জায়গা কোথায় কোথায়, এখানেও তো দড়ি দেওয়া, যাবো চারদিকে তো দড়িই দেওয়া, পার হবো কোথা থেকে, মিডিল থেকে দড়ি পার হতে দেবে? কোনো না কোনো একটা ফাঁক তো আছেই কোথাও, ওখান থেকেই পার হতে হবে। চলো সামনের দিকে গিয়ে দেখি। এখানে ট্রাকগুলো এমনভাবে দাঁড় করে দেওয়া আছে, এই বাবা অনেক বড় জায়গা রেখেছে। তো বাইক গলে যাবে ঠিক আছে মানছি, বাট আর একটু বড় জায়গা দেওয়া উচিত ছিল। চলো কী আর করা যাবে। তো গুয়াহাটি পার করে ফার্স্ট এটা টোল প্লাজা পড়ে গেল একটা, আমাদের কোথাও টোল দিতে হচ্ছে না, এটা খুব ভালো ব্যাপার। সেই টোলের টাকা বেঁচে যাচ্ছে আমাদের। কিন্তু অনেক এমন এক্সপ্রেসওয়ে আছে বা হাইওয়ে আছে যেখানে টোল দিতে হয়, যেমন যমুনা এক্সপ্রেসওয়ে। তো এই যে এখানেই চায়ের দোকান খোলা আছে, চলো এখানেই দাঁড়িয়ে চাটা খেয়ে নিই। মোটামুটি বাজে এখন হচ্ছে 7:15 দিক করে, ঠিক আছে। ওখান থেকে মোটামুটি আর ডিস্টেন্স যখন ওই 7-8 ঘন্টা মতন এরকম। তো একটু সকাল সকাল চায়ের ব্রেক নিতে দাঁড়িয়েছি, কারণ একদম ভোরবেলা ওঠা হয়েছে, তো আজকে 4টের সময় তো ঘুম পাচ্ছে। কালকেও ভোরবেলা ওঠা হয়েছে, কালকে ভোর কোথায়, কালকে মাঝ রাতে ওঠা হয়েছে। তো একটু চা ফা খেয়ে নিয়ে বেরোই। দাঁড়িয়ে আছি আপাতত একটা টোল গেটের সামনে, যেটা আসাম থেকে ঢোকার পর একদম ফার্স্ট টোল গেট পড়েছে আমার। তো চলো জার্নি চলছে, অত বাড়ির দিকে যাচ্ছে, অতটা মুড লাগছে না এখন ঘুরতে যখন মানে ঘুরতে যাওয়ার লোকেশানগুলোর দিকে যাচ্ছিলাম তখন বেশ ভালো লাগছিলো। এখন ওরকম যাই হোক, তো বাড়িতে যেতেই হবে, রাস্তায়টাও থাকতে পারবো না। চলো চা খাওয়া হয়ে গেছে, এবার একটু ফ্রেশ লাগছে। তো একটু বৃষ্টির ওয়েদার আছে, দিকটায় মেঘলা, তো আশা করি কেটে যাবে এরপরে। আরও সোজা গেলে এই দেখো এখানে পুরো ট্রেন দাঁড়িয়ে আছে, পাশ থেকে ট্রেন লাইন। আর সামনে এখানে বোর্ডে কী লেখা আছে যাই হোক দেখতে পেলাম না। তো চলো বেরোই, গাড়ি একটু ট্রেনে, এখনও সকালে রাস্তাঘাট ফাঁকা আছে, অত ট্রাকের বা গাড়ির জ্যাম নেই, একটু ট্রেনে বেরোনো যাক। একটু পরেই আই থিঙ্ক রোদ ফুটে যাবে। চলো আজকের একটু প্ল্যানে চেঞ্জেস আছে আমাদের, যে কথাটা তোমাদের বলছিলাম যে একটা সারপ্রাইজ আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন ভুটান। কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, জাস্ট ইউটিউবে দেখেছিলাম কালকে রাতেই, ঠিক আছে। তো যাবো কি যাবো না ঠিক ছিল না। এবার এখন যেতে যেতে ভাবছি না, হাতে টাইম তো আছে। আমি মোটামুটি 15 দিনের টাইম নিয়ে এসেছিলাম এখানে, মানে নর্থ ইস্টের এইদিকে ঘুরতে। তো সেটা আমার প্রায় 10 দিনে কমপ্লিট হয়ে গেল। তার মধ্যে কিছু স্পট তো বৃষ্টির জন্য বন্ধ হয়েছিল, যেমন বাড়িছড়াটা দেখলেই তোমরা, আমি যেতে পারিনি। তো তার জায়গায় না ভুটানই ঘুরে আছি, ঠিক আছে। আপাতত যেটুকুনি নলেজ আছে যে হ্যাঁ জয়গাঁও বলে একটা জায়গা আছে শিলিগুড়ির আগে, তো ওখান থেকে এন্ট্রি করতে হবে, ওটাই হচ্ছে বর্ডার পয়েন্ট। বাকি ওই অবধি যাই, তারপর বাকি ওখান থেকে জেনে নেবো। আর ওখানে গিয়ে ইমিগ্রেশন করতে হবে, বাইকের জন্য একটা কিছু ডকুমেন্টস বা পারমিট কিছু বানাতে হবে। চলো প্রথমবার অ্যাটেম্প নিচ্ছি দেশের বাইরে কোথাও যাওয়ার, তো জানি না। ডকুমেন্টস দেখলাম যা লাগে, যে আধার কার্ড নয়তো ভোটার কার্ড থাকলেই হয়ে যাবে, তো আধার কার্ড আমাদের কাছে আছে। আর বাকি ওখানে গিয়ে আবার খোঁজখবর নিয়ে নিতে হবে। তো পুরো ইনফরমেশান আমিও জানি না, আগে ওখানে পৌঁছাই, কী করতে হচ্ছে না করতে হচ্ছে, তারপর তোমাদের সবই বলবো। তখন যাই, আবার একটু এক্সাইটেড লাগছে যে আবার একটা নতুন জায়গায় যাচ্ছি, আবার একটা নতুন জায়গা না, নতুন দেশে যাচ্ছি। চলো বৃষ্টি তো কিছু ছাড়ছে না, আরও একবার বৃষ্টি চলে এসছে ভালোই জোরে। তো দাঁড়িয়ে পড়েছি একটু রাস্তায়, রেনকোট পরতে ইচ্ছা করছে না, বৃষ্টিটা একটু থামলে দেন তারপর বেরোবো।
এখনো পড়ছে হালকা হালকা, বাট তাও বেরিয়ে পড়লাম। ঠিক আছে, আকাশে তো এই দিকটায় মেঘ এখনো কালো করে আছে। অনেকটাই চলে এসেছি ভুটানের কাছাকাছি। আসলে আমরা ঢুকবো হচ্ছে জলগাঁও থেকে, বলেইছি তোমাদের। তো এখান থেকে বেশি বাকি নেই, মোটামুটি আর হয়তো 1.5-2 ঘন্টা মতন রাস্তা আছে। আর এদিকে নদীর জল দেখো পুরো ভর্তি। তো চলো, বৃষ্টি আর না হলেই ভালো হয়। বাপরে, ট্রাকের সাইজটা দেখো জাস্ট, কত বড় কত লম্বা। আর এখানে কত ট্রাক দাঁড়িয়ে, যেগুলো সব আসামের দিকে ঢুকবে, মানে আসামে এন্টার করবে ওরা। তো এখানে দাঁড়িয়ে কেউ কেউ রেস্ট করছে, বা কিছু হয়তো দাঁড়িয়ে আছে রাস্তায় রেস্ট করছে। তো এখনও তো কালো মেঘ কিছু ছাড়েনি, পরিষ্কার হয়নি এখন। আকাশ আবার বৃষ্টি আসলেও আসতে পারে, বাট এখানটায় বৃষ্টিটা হয়নি। তো চলো দেখি, হবে না। আগে আছে ভাই, এখানে কোথাও কারেন্ট নেই আজকে। ঠিক আছে, বাইকে হাওয়াটাও কম আছে। তো এইটা নিয়ে 3খানা দোকান দেখলাম, তো তারাও বলছে কারেন্ট নেই। তো বললো আগে নাকি পেয়ে যাবো। দেখি এবার, বাইকে হাওয়াটা অনেকটা কমে গেছে। গাড়িটা বার করি, চলো দেখি আগে কোথাও পাই কি না। হাসিমারার কাছাকাছি প্রায় চলেই এসেছি। আর এখানে দেখো একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, আবার রাস্তায় যে ভিজে দেখতেই পাচ্ছ। তো দু সাইডে পুরো ধান জমে আছে, ক্যামেরার লেন্সেও বারবার জল জমে যাচ্ছে। দু সাইডে দেখো জমি, দেখো জাস্ট পুরো গ্রিন হয়ে আছে একদম, কি সুন্দর লাগছে ভাই রাস্তা। আর ওপরে তো মেঘ, বৃষ্টি মনে হচ্ছে যে হতেই থাকবে, যাই না। তো রাস্তাটা এখান থেকে মোটামুটি ফাঁকাই আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। আর কিছুক্ষণের অপেক্ষা ভুটানের। তো আমরা চলে এসেছি, হাসিমারা পার করে দিয়ে এবার জয়গাঁওয়ের দিকে যাচ্ছি। তো মেঘটা এখনও কাটেনি। এইদিকে দেখো আবার চা বাগান শুরু হয়ে গেছে, যার সময় চা পাতা নিয়ে যাবো ভাবছি। ঠিক আছে, আর কি বলবো, একটু টেনশান হচ্ছে, একটু চাপও আছে। ঠিক আছে, প্রথমবার যাচ্ছি, কি হবে না হবে বুঝতে পারছি না কিছুই। যেটুকুনি ভরসা ইউটিউব বা বাকি রাইডাররা যারা গেছে, ওদের ভিডিও দেখে ইন্সপায়ার হলাম যে না আমিও যেতে পারবো। দেখা যাক। এই যে ওই একটা রাস্তাটা, এই রাস্তাটা খুব চেনা চেনা লাগছে জানো তো আমার। এটা মেবি এই রাস্তা আমি এসছি, মানে আগে আসিনি, বাট এই ট্রিপের সময় এসছি। আচ্ছা হ্যাঁ, মনে পড়েছে। যখন মানে যেদিন আমরা আসছিলাম, সেদিন শিলিগুড়ি থেকে যখন আমরা শিলংয়ের দিকে যাচ্ছিলাম, তখন এই রাস্তাটায় ভুল করে ঢুকে পড়েছিলাম। ঠিক আছে, ভুল করে ঢুকে দেন তোমার সামনে দেখছি যে না অন্য রুটে ঘুরে দেখাচ্ছিলো, তারপর আবার ইউটার্ন মেরে ঘুরে তারপর কতটা আমাদের এদিকে আসতে হয়েছিল। তো এটা সেই রাস্তাটাই। এই রাস্তায় যেতে যেতে অনেকগুলোই ভুটানের গাড়ি দেখলাম। তো ভুটান থেকে গাড়ি এদিকে আসে মেবি। আর এই যে টার্নিং, তো এখানে লেখা আছে যে ডান দিকে হচ্ছে জয়গাঁও। তো আমাদের যেতে হচ্ছে ডান দিকে একদম সোজা জয়গাঁও করবে, আর কোনো টার্নিং নেই, একদম জয়গাঁও বর্ডার। ওখান থেকে আমরা ভুটানে এন্ট্রি করব। তো চলো পার হয়ে যায়। বাবা বাস কোথায় এসছে, এখানে কোনো সিগন্যাল নেই, একটা অসুবিধা। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার দেখো এদিকে চা বাগান, এদিকে তো চারদিকেই চা বাগান, যেদিকেই দেখবে। তো চলো, এই যে সামনে আরও একটা বোর্ড আছে, বোর্ডে কী লেখা আছে দেখি একবার। আচ্ছা হ্যাঁ, মনে পড়ে যে এই বোর্ডটার এখানে আমরা দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, দাঁড়িয়ে এখান থেকে দেন আবার ম্যাপ দেখলাম, ম্যাপ দেখবার ঘুরেছিলাম। এই যে সোজা, এই যে জয়গাঁও হচ্ছে আমার এদিকে সোজা। হ্যাঁ, এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম ঠিক পার্টিকুলার এই বোর্ডটার নিচে। দেন দিয়ে রাস্তা ডিসকাস করছিলাম যে কোথায় যাওয়া যায়। ঠিক আছে, ভুল রাস্তায় চলে এসেছিলাম। ঠিক আছে, এবার আর ভুল হবে না, এখান থেকে একদম সোজা, কোনো দিকে বাঁকার নেই। চলো, এসেছি শেষমেশ জয়গাঁও বর্ডার। তো এই যে সামনেই হচ্ছে বর্ডারের রাস্তা। তো এবার এখানে এসে ভাই কিছুই বুঝতে পারছি না যে কী করতে হবে না করতে হবে। তো একটা পুলিশকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে সামনে ইমিগ্রেশন সেন্টার, ওখানে আগে যেতে হবে, গিয়ে আমার আধার কার্ড দিয়ে ইমিগ্রেশন করতে হবে। তারপরে হচ্ছে বাকি গাড়ি নিয়ে যাওয়ার জন্য কিউআর জেনারেট করতে হবে একটা ওয়েবসাইট দিয়ে, সেই ওয়েবসাইটে আমি দিয়ে দেবো। তো বাট এখানে গাড়ি রাখার জায়গা পাচ্ছি না কোথাও আমি। এটা পুরোই মার্কেট এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ যে কত ক্রাউডেড। ঠিক আছে, আর এটাই হচ্ছে ওই যে গেটটা দেখছো, ওখান থেকে আমাদের এন্ট্রি করতে হবে। আর তার আগে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হবে। তারও আগে হচ্ছে গাড়িটা পার্কিংয়ে রাখার জায়গা দেখতে হবে, কারণ এখানে ভাই চারদিকে পুলিশ আর্মি ঘুরে বেড়াচ্ছে, বা মানে কখন গাড়ি কী হয়ে যাবে বলতে পারছি না আমি। প্রথমবার এসেছি, তো আমার জানা নেই ঠিক কোথায় কি গাড়ি রাখতে হবে। তো চলো ইউটার্ন মেরে ওই দিকটাতেই যাই। ওই দিকটায় যদি কোথাও একটু ফাঁকা স্পেস পাই, গাড়িটা রেখে তারপরে এখানে ইমিগ্রেশন সেন্টারে আসবো। এই হচ্ছে ভুটানে এন্ট্রি করছি। ঠিক আছে, ইমিগ্রেশন হলো। ইমিগ্রেশনের কী প্রসেস না প্রসেস সবই তোমাদের আমি বলে দেবো। আমি নিজেও প্রথমবারই করেছি, যদিও ভয় ভয় লাগছিল। ঠিক আছে, তো সামনে এই যে মোড়টা দেখছো, এখান থেকে তোমার বাঁদিকে গিয়েই দেখতে পাবে, মানে বাঁদিকে যদি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে নো এন্ট্রি বোর্ড একদম এই কর্নারে দেখো 3 নম্বর গেট লেখা আছে। ওই 3 নম্বর গেট থেকেই তোমাকে তোমার নিজের ইমিগ্রেশন করাতে হবে, মানে আধার কার্ড বা ভোটার কার্ড যেটুকুনো একটা দিয়ে। আর দেন তোমাকে তোমার বাইকের জন্য একটা কিউআর কোড জেনারেট করতে হবে, যাতে তোমার বাইকে ওরা চেক করবে। তো কিউআর কোড জেনারেট করানোর পর তুমি যেতে পারবে।
দেখো কী বলবো। তো এই হচ্ছে ভুটানের গেট, লাইফে প্রথম ইন্টারন্যাশনাল বাইক। তো এই যে এন্ট্রি করছি এখন, জানি না ক্যামেরা ভেতরে অ্যালাউ কি অ্যালাউ না আমি জানি, যদি না অ্যালাউ হয়তো বন্ধ করে দিতে হবে। কোডটা খুলে রাখ। তো এখানে কিউআর কোড স্ক্যান হচ্ছে, কোডটা রাখ। তো কিউআর কোড স্ক্যান হয়ে গেছে, এখানে হর্ন বাজানো যাবে না, এই দেখো বিনা হর্নের সাইন লেখা আছে। এবার আমরা তো প্রত্যেক পদে পদে হর্ন বাজাই, ভাবলাম হর্নের কানেকশনটা খুলে রেখে দেবো। তো ঢুকে গেছি ভুটানে, অ্যাটলিস্ট কালকের বেরোনোর সময় কীভাবে যাই না, আপাতত ঢুকে গেছি 24 ঘন্টার জন্য ভুটানে। তো হোটেল কোথায় আছে এখানে একবার জিজ্ঞেস করতে হবে। एक्सक्यूज मी सर, यहाँ पर कोई होटल वगैरह कहाँ पर है, थोड़ा बोल दीजिएगा। हाँ ये एक है और वहाँ पर एक है। ओके, तो गाड़ी कहाँ पार्क कर सकते हैं, मतलब देखने के लिए? हाँ, बाइक पार्किंग करेंगे। हाँ, अच्छा 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 अच्छा, ओके ऊपर में वहाँ, ठीक है, ओके थैंक यू। আর সবার আগে কাজ হচ্ছে বাইকটা কোথাও একটা পার্কিংয়ে রেখে আগে একটা হোটেল চেক ইন করা, তারপরে বাকি ডিটেলস তোমাদের দেখাচ্ছি। তো আগে চলো হোটেলটা চেক ইন করে নিই, কারণ এখানে আমি কিছুই জানি না। তো হোটেলে যেখানে নেবো না একবার কথা বলে নেবো। ভুটানে তো এন্টার করে গেছি, ঠিক আছে, হোটেলও নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। হোটেল কোনটা তোমাদের দেখাবো সেটা। আর বাকি হচ্ছে হোটেল খুব কম বাজেটের মধ্যে পেয়েছি, যতটা হাই বাজেট আমি এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, ততটার মধ্যে পাইনি, অনেক কমে পেয়েছি, প্রায় 1200 টাকার মধ্যে এসি রুম হয়ে গেছে। তো হোটেলের অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবো, তোমরা যেখানে যে আসবে তোমরা এখানে সে মানে চেক ইন করতে পারো। হোটেল খুব ভালো, রুম খুব ক্লিন। আর বাকি আপাতত মার্কেটে ঘুরতে বেরিয়েছি, একটু ঘুরে নিই। কোনো স্পটে আজকে যাওয়া হয়নি, কোনো স্পটে এন্টার করা হয়নি, তো সেই জিনিসটা কালকের করবো। মোটামুটি 24 ঘন্টার জন্যই আছি, তো কী কী কভার করতে পারি দেখি। একটা লিমিট অবধি তুমি এখানে কভার করতে পারবে, মানে ওই 24 ঘন্টার যে পাসটা ওটা। তো ওর বেশি যদি তোমরা থাকতে হও তো 1200 টাকা করে পার ডে হিসাবে তোমাদের দিতে হবে একটা চার্জ। মানে চার্জটা কী একটা বলে আমার ঠিক মনে নেই, তোমরা সার্চ করে নিও, সেটা অসুবিধা নেই। তো চলো মার্কেটে ঘুরি, দেন বলছি। এই হচ্ছে ইমিগ্রেশন সেন্টার, যেখান থেকে তোমাদের ভেতরে আসতে হবে। আর এটা একটা মনেস্ট্রি, যেটা একদম যে গেটটাতে তোমরা ঢুকবে ওর সামনেই, খুবই সুন্দর একটা মনেস্ট্রি, আমাদের হোটেলেরও সামনে। তো এখানে ভিডিও করা অ্যালাউ না, তো আমি কিছু ছবির মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। জাস্ট কারুকার্যগুলো দেখো, মানে কোনো তুলনা হয় না এই জিনিসের। এটা বর্ডারের এন্ট্রি গেট থেকে ঢুকে একদম সামনে পড়বে, তো এটা একদম কাছের স্পট, তোমরা দেখে নিতে পারো সাথে সাথেই হোটেল চেক ইন করে। আর এই হচ্ছে মার্কেট, ঠিক আছে, এখানে অনেক রকমের ভ্যারাইটিস অফ দোকান আছে, বাট অনেক দোকানই বন্ধ হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে, বাট তাতেই প্রায় অনেক কিছু বন্ধ হয়ে গেছে। এই হচ্ছে আজকের আমাদের ডিনার, তো আমি ডিনার করে নিই, আর তোমাদের সঙ্গে পরের দিন দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।